শেষ পর্যন্ত পাপিয়া বাপের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল। এর চেয়ে অনেক ভালো মায়ের মুখ ঝামটা খাওয়া। স্বামী হিসাবে তার মনে মনে একটা স্বপ্ন সে এঁকে নিয়েছিল। সে হবে শিক্ষিত, সরকারি চাকুরে, লম্বায় হবে অন্তত 6 ফুট। কিন্তু এসব কিছুই হয়নি। সামান্য একটা ইলেকট্রনিক্সের দোকানের মালিক তরুণ, তাও আবার দোকানের মালিকানা নিজের নামে নয়, বাবার নামে। স্বামীর সঙ্গে ঝগড়া বলতে গেলে বিয়ের 1 সপ্তাহের মধ্যে শুরু হয়ে গিয়েছিল। সামান্য ঘটনাগুলো তার কাছে অসামান্য হয়ে উঠত। পাপিয়া জানে না, সংসার করতে গেলে, বিশেষ করে পরের ঘর করতে গেলে অনেক কিছু মানিয়ে নিতে হয়। তার বিধবা মা অন্তত এই পাঠটুকু তাকে শেখায়নি। তার ফলেই যত বিপত্তি। স্বামী স্ত্রীর ঝগড়া বলতে গেলে সব সংসারে লেগেই থাকে, কিন্তু আবার কিছুক্ষণ পরে তা মিটেও যায়। কিন্তু এদের ঝগড়া শেষ পর্যন্ত হাতাহাতিতে পরিণত হবে, তা কি দুজনের একজনও ভাবতে পেরেছিল? না, ভাবতে কেউই পারে না। সংসারে স্ত্রীকে হতে হয় সর্বংসহা। একথা তো আমাদের মা ঠাকুরমার আমল থেকে বারবার শুনে আসছি। আবার অনেকের বাড়ির দেওয়ালে কাঁচ কাঠের ফ্রেমে আটা সাদা কাপড়ের উপর শিফন সুতোর কাজ করা সেই লাইনটা তো ঝোলে, সংসার সুখের হয় রমণীর গুণে। আজকালকার অর্থাৎ আধুনিক যুগের মেয়েরা একথা মানতে রাজি নয়, কেননা এটা তো একবিংশ শতাব্দীর যুগ। নারীকে পুরুষের সমান অধিকার দেওয়ার জন্য সংসদে বিল আসছে। সংসদ ও বিধানসভায় নারীদের আসন সংরক্ষণের ব্যবস্থা হয়েছে। তবু যুগের অগ্রগতির সঙ্গে আমরা আমাদের ছেলে মেয়েরা কি তাল রাখতে পেরেছে? পাপিয়ার শ্বশুরমশাই মাঝে মাঝেই কথাগুলো শাশ্বত বাণীর মতো আওড়ে গেছেন, কিন্তু তাতে কি কোনো কাজ হয়েছে? না, কিছুই হয়নি। পাপিয়া আর তরুণের মধ্যে ঝগড়াটা দিন দিন বেড়েই চলেছে। পাপিয়ার অভিযোগ, আমার মায়ের কাছে তোমার বাবা মিথ্যা কথা বলে নগদ 10,000 টাকা পণ নিয়েছে। তার সঙ্গে দামি খাট আর আলমারি, ড্রেসিং টেবিল তো আছেই। লজ্জা করে না? তরুণও দমবার পাত্র নয়, সঙ্গে সঙ্গে বলে উঠল, তোমার মা তো আমার বাবাকে বলেছিল তুমি বিএ পাশ করেছো। কই, বিয়ে 3 বছর কেটে গেলেও তো তোমার বিএ পাশের মার্কশিট বা সার্টিফিকেট কিছুই জোগাড় করতে পারলে না। অন্তত আমাকে বা আমার বাবাকে দেখাতে পারলে না। তোমাদের পাড়ার কাউন্সিলর নিতাই বাবু ঠিকই বলেছিলেন যে তুমি আসলে বিএ ফেল করেছো। এসব জালিয়াতি ছাড়া কিছুই নয়। পাপিয়াও ছেড়ে কথা বলার পাত্রী নয়, সঙ্গে সঙ্গে উত্তর দিল, তোমার বাবা তো বলেছিল মাসে তোমার আয় 5,000 টাকার বেশি। কই, 500 টাকাও তো তোমার হাতে কোনোদিন দেখিনি। মা তো খবর নিয়ে জেনেছে যে তোমার বাবা রোজগারে সংসার চলে। সংসার চালানোর মুরদ নেই যার, সে আবার বিয়ে করতে যায় কোন সাহসে? কথাগুলো ঝাঁঝা করে তরুণের কানে গিয়ে বলল। তার পৌরুষ খোঁচা খাওয়া বাঘের মতো যেন আঘাত পেল। প্রাণপণে তাই ধাক্কা দিয়ে পাপিয়াকে মাটিতে ফেলে চুলের মুঠো ধরে হেঁচড়ে টানতে লাগলো। এদিকে অনেকক্ষণ ধরে চেঁচামেচি শুনে তরুণের বাবা আর স্থির থাকতে পারলেন না। ছেলে বউয়ের ভেজানো ঘরের দরজা ফাঁক করে দেখলেন বৌমা মাটিতে পড়ে আছে আর তার চুলের মুঠো ধরে ছেলে বীর বিক্রমে টানছে। পাপিয়া চিৎকার করে বলছে, মরে গেলুম, মরে গেলুম। তরুণের বাবা সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে ছেলেকে কড়া সুরে এক ধমক লাগালেন। এটা কি বস্তি বাড়ি পেয়েছো? লজ্জা করে না মেয়ে ছেলের গায়ে হাত দিতে? জানো রাবণের কথা, সীতার চুলে হাত দিয়েছিল বলে রাবণের বংশ নিবংশ হয়ে গিয়েছিল। শ্বশুরের সমর্থন পেয়ে পাপিয়া ততক্ষণে মাটি থেকে সোজা দাঁড়িয়ে উঠে বলল, এরকম বংশ নিবংশ হয়ে যাওয়াই ভালো। তোমরা সবাই মরো, আমি ভগবানের কাছে প্রার্থনা করছি এ বাড়িতে ঘুঘু চড়ুক। শ্বশুরমশাই কথাগুলো শুনে খুবই ক্ষুব্ধ হলেন। তার সমস্ত অন্তরাত্মা বারবার কেঁপে উঠতে লাগলো। তিনি চোখে অন্ধকার দেখতে লাগলেন। ভাবলেন, স্বামী স্ত্রীর ঝগড়ায় কেন মাথা ঘামাতে গেলেন? এদিকে মাথা না ঘামালেও নয়, কেননা বাড়িতে এরকম একটা বিশ্রী কাণ্ড হচ্ছে, আশেপাশের বাড়ির লোক শুনছে, নিজের মান সম্মানই বা কি করে বজায় থাকে।
বাইরে বের হলে লোকে যে তাকে দেখে ঘেন্নায় মুখ ফুরিয়ে নেবে। এসব কথা ভাবতে ভাবতে ভদ্রলোক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। ওদিকে তরুণ তারস্বরে চেঁচাচ্ছে, হলো তো, একটা অঘটন না ঘটিয়ে তুমি ছাড়বে না। বউয়ের দিকে তাকিয়ে ভ্রুকুটি হানছে। 2 বছরের মেয়েটা দাদুর এই অবস্থা দেখে রীতিমতো ভয়ে ছিটিয়ে আছে। ঠাকুমা ঠাকুমা বলে দুবার কান্নার জোরে স্বরে ডাকলো। পাপিয়ার তখনও রাগ পড়েনি। সেই অবস্থাতেই চেঁচিয়ে বলল, বাড়ির ধারা যাবে কোথায়? বুড়োর উচিত শিক্ষা হয়েছে। কেন আমাদের ব্যাপারে নাক গলাতে গেলেন? উনি ওনার মতো ঘরে বসে থাকবেন, বুড়োর সব ব্যাপারে মাথা গলানো চাই। এতে তরুণ আরো ক্ষিপ্ত হয়ে বলে উঠল, এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও। ততক্ষণে তরুণের মা রান্নাঘর থেকে ছুটে এসেছে বাড়ির রাত 3-এর কাজের লোক সন্ধ্যা। তরুণ বাথরুম থেকে 1 মগ জল এনে বাবার চোখে মুখে জলের ঝাপটা দিতে লাগলো। তার মা সমস্ত কাণ্ড দেখে রাগে অগ্নিশর্মা হয়ে বললেন, তখনই বলেছিলাম ও ঘরের মেয়ে সুবিধের হবে না, কিন্তু বুড়ো শুনল না। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে কেমন হাড় জ্বালানো বউ ঘরে এনেছে। পাপিয়াও দম্বার পাত্র নয়, ওই অবস্থায় ফোঁস করে উঠল, বলি কোন রাজকন্যা আপনার রাজপুত্র ছেলের গলায় মালা দিত? অমন ছেলের গলায় দড়িও জোটে না। তরুণ রাগে অগ্নিশর্মা হলেও বাবার অবস্থার কথা বিবেচনা করে কোনো রকমে নিজেকে সামলে নিল। বাবার জ্ঞান কিছুতেই ফিরছে না। শেষ পর্যন্ত ডাক্তার ডাকা হলো। ডাক্তার এসে সব শুনে বললেন, খুব মানসিক আঘাত পেয়েছেন, ভদ্রলোকের কিছুদিন বিশ্রাম প্রয়োজন। আবার এরকম হলে বড় ধরনের স্ট্রোক হবার সম্ভাবনাও আছে। ব্রেন স্ক্যান করা, ওষুধপত্র সব মিলিয়ে অন্তত 5,000 টাকা খরচ হয়ে গেল। তাতে পাপিয়ার কিছু যায় আসে না। মনে মনে ভাবে এটা পাপের শাস্তি। সত্যি মানুষ যখন নিরুপায় হয়ে যায় তখন বুঝি তার এই দশাই হয়ে থাকে। অথচ এই শ্বশুরের রোজগারের টাকায় এতদিন সংসারটা বেশ ভালোভাবেই কেটেছে। এখন তার বিশেষ কর্মক্ষমতা নেই, তাই সংসারে তার কদরও কমে গেছে। এখন তিনি শুধুই করুণার পাত্র। সারা জীবন বাবা প্রচুর টাকা রোজগার করেছেন, ব্যাংকে ভালো টাকাও জমা আছে। ছোট ছেলে অরুণ বাবার এই অবস্থার কথা জেনে দিল্লি থেকে সপরিবারে এসে গেছে। ছোট ছেলে প্রস্তাব দিল, বাবাকে একটা ভালো নার্সিং হোমে ভর্তি করা হোক। তরুণ কিছুটা রাজিও হয়ে গেল, কিন্তু বাদ সাধলো পাপিয়া। রাত্রে শোবার সময় স্বামীকে বলল, বুড়ো বাপটাকে নিয়ে অত আদিক্ষেতা করতে হবে না, ঢের বয়স হয়েছে, ওকে এখন বাঁচিয়ে রেখে কোনো লাভ হবে না। আমার মেয়েটার জন্য 2 বেলা দুধ জোটাতে পারছ না, আর আবার বাবার জন্য ভালো নার্সিং হোমের ব্যবস্থা। তরুণ বোঝাবার চেষ্টা করলো, বাবার টাকাই তো খরচ হবে, আমাদের তো আর কোনো টাকা পয়সা খরচ করতে হচ্ছে না। সঙ্গে সঙ্গে পাপিয়া চাপা অথচ ঝাঁঝালা গলায় বলে উঠল, বাবার টাকা বেশি খরচ হয়ে গেলে তোমরা তো ভাগে কম পাবে, এটা কি কখনো ভেবে দেখেছ? তরুণ সত্যি একটু নিচু মন নিয়ে কোনোদিন ভাবতে পারেনি। কথাগুলো তার বুকে যেন শক্তি ছেলের মতো বিঁধল। বলল, তাহলে তোমার মার অসুখের সময় অতগুলো টাকা আমার কাছ থেকে নিয়ে গিয়ে খরচ করলে কেন? তোমার মার তো অনেক বয়স হয়েছে, তাকে নার্সিং হোমে ভর্তি করাতে গেলে কেন? কই তখন তো তোমার ভাই গরিব সেজে দিব্যি হাত গটিয়ে বসে থাকলো। কথাগুলো পাপিয়ার কাছে আগুন ঘৃতাহুতির মতো মনে হলো। সঙ্গে সঙ্গে উত্তর দিল, তোমার বাবার চেয়ে আমার কাছে আমার মায়ের দাম অনেক বেশি। তোমার বাবা মারা গেলে সংসারের খুব একটা ক্ষতি হবে না, কিন্তু আমার মাকে এখনো 3-3টে মেয়ের বিয়ে দিতে হবে। মা মারা গেলে সবাই অনাথ হয়ে যাবে। তরুণও সারবার পাত্র নয়। পাপিয়ার দিকে রক্তবর্ণ চোখ করে বলে উঠল, অথই যদি মায়ের প্রতি দরদ, তবে বিয়েটা করেছিলে কেন? মায়ের কাছেই তো সারাটা জীবন কাটিয়ে দিতে পারতে। মেয়ের বিয়ে দেওয়া মানে জামাইকে দুইয়ে নেওয়া নয়, একটা ইনকামের উৎস নয়। মায়ের ওখানে গেলেই তো খাওয়া খরচা দিতে হয়, কেন মা তার মেয়েকে খাওয়াতে পারে না? পাপিয়া বলে উঠল, তোমার মেয়ে গিয়ে থাকবে, তার জন্য দুধের খরচ মা জোগাতে কেন যাবে? লজ্জা করে না একটা বিধবার ঘাড়ে বসে খেতে? পাপিয়া প্রায় প্রতি সপ্তাহে মায়ের ওখানে গিয়ে থাকে। এটা তরুণ বা তার বাবা মার একেবারেই পছন্দ নয়, তাই ছেলে বউকে আলাদা করে দিয়েছেন তারা। কেননা পাপিয়া রান্না করতে পারবে না বলে দিয়েছে।
তার সাফ কথা, তোমার বাবা মাকে আমি রান্না করে খাওয়াতে যাবো কেন? বিধাতা মেয়েদের তৈরি করেছেন সংসারের সুখের জন্য, কিন্তু তরুণ একদিনের জন্য পাপিয়াকে বিয়ে করে সুখী হয়নি। তার মেয়েদের প্রতি সত্যিই এখন বিতৃষ্ণা এসে গেছে। মনে মনে ভাবে, বিয়ে করে সে যেন ঘরে বন্দি হয়ে গেছে। বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা বন্ধ, একটু আড্ডা মেরে মনটা হালকা করে নেবে তারও উপায় নেই। কেননা বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে গেলেই পাপিয়া ভীষণ অশান্তি করে, বলে বন্ধু বান্ধবরা তোমার মাথা খাচ্ছে। কে যে কার মাথা খাচ্ছে তা সত্যিই বোঝা মুশকিল। এক ছাদের তলায় তরুণকে থাকতে হচ্ছে পাপিয়ার মেয়েকে নিয়ে। মাঝে মাঝে মনে হয় একবার ছাদটা ভেঙে পড়ুক, সব নিঃশেষ হয়ে যাক। ঘরের ফাটা ছাদ দিয়ে মাঝে মাঝে বর্ষাকালে জল পড়ে, বিছানা ভিজে যায়। তা নিয়েও পাপিয়া তাকে কম কথা শুনিয়েছে? পাপিয়ার মাও তো একদিন বললেন, আমার মেয়েকে তুমি কি দিয়েছো? একখানা ছাদ ফাটা ঘর আর ছোট একটা বারান্দা, যাতে রান্না করে খেতে হয় কোনো রকমের। বর্ষায় এলে জলের ঝাপটায় রান্না করা দায়। তরুণ এসব কথার কোনো উত্তর দেয় না। বলা যেতে পারে উত্তর দেবার মতো কোনো কথা তখন মনেও আসে না। ইতিমধ্যে তরুণের বাবা মারা গেলেন। দারুণ স্ট্রোকে আধ ঘন্টার মধ্যে সব শেষ। ঝগড়া দারুণ রূপ নিল যখন মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাতে জেদ ধরল পাপিয়া। তরুণ তাকে বাংলা মিডিয়াম স্কুলেই ভর্তি করতে চায়। তার যুক্তি, মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়িয়ে কোনো লাভ নেই, তাছাড়া তাদের বাড়ির সকলেই বাংলা মিডিয়াম স্কুলে পড়েই মানুষ হয়েছে। পাপিয়া নাছোড়বান্দা, মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাতেই হবে। সে দেখেছে ছেলে মেয়েকে স্কুলে পৌঁছে নেওয়ার সময় মায়েরা কেমন স্টাইল করে কথা বলে, আড্ডা মারে। তারও ইচ্ছা করে সঙ্গতি না থাক, সেটা তার কাছে বড় কথা নয়। শেষ পর্যন্ত দুজনের মধ্যে এমন ঝগড়া বাঁধলো যে তরুণ নিজেকে সামলাতে না পেরে সোজা পাপিয়ার গাল কষে একটা চর বসিয়ে দিল। পাপিয়ার গালে আঙুলের দাগ বসে গেল। এর আগেও পাপিয়া বেশ কয়েকবার মার খেয়েছে, কিন্তু আজকের ব্যাপারটা তার কাছে চরম অপমানের বলে মনে হলো। আর ঝগড়া নয়, আর মারামারি নয়, সোজা এক কাপড়ে মেয়ের হাত ধরে চলে এলো মধ্য হাওড়ার মায়ের কাছে। তারপর ফুপিয়ে ফুপিয়ে কান্না, আমি আর শ্বশুর বাড়ি যাব না, আমাকে একখানা ঘর দাও মা, আমি এখানেই থাকবো। পাপিয়ার মা কোনো উত্তর দিলেন না। ছোট ভাই নিতাই মুখের উপর বলে দিল, এ বাড়িতে থাকা হবে না। পাপিয়ার কানে কথাগুলো ভীষণ মতো ঠুকলো। শুধু ভাবতে লাগলো, কেন এমন হলো।